প্রিয় বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় আমার জেলা পশ্চিম বর্ধমানের অন্যতম প্রাচীন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রসিদ্ধ ধর্মস্থান তথা পর্যটন স্থান মাইথনের কল্যাণেশ্বরী। বাস্তবে মাইথনে ইতিহাস, আধ্যাত্ম এবং নিসর্গ প্রকৃতির মায়াময় সহাবস্থান অঞ্চলটিকে এমনই স্নিগ্ধতা প্রদান করেছে যে বিশ্বাস করুন, 2 দিনের কিংবা 1 দিনেরও যদি শর্ট ট্রিপে আপনি কখনো মাইথনে আসেন, আপনার মনে লং লাস্টিং ইমপ্রেশন পড়তে বাধ্য। আমার সীমিত জ্ঞান বুদ্ধিতে দেবী মাহাত্ম্য বর্ণনা করা আমার কাছে ধৃষ্টতা স্বরূপ, কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, লেফট ব্যাংক এবং বরাকর নদী বরাবর তার বিভিন্ন অঞ্চলসমূহের সামগ্রিক পরিবেশ এতটাই মনোরম যা একটু বর্ণনা না করলেই নয়। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যদিও ঠিক কবে কল্যাণেশ্বরী মন্দির স্থাপিত হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। অনেকে মনে করেন মন্দিরের বয়স প্রায় 500 বছর। আবার স্থানীয় বিশ্বাস অনুসারে মনে করা হয় পুরুলিয়ার কাশীপুরের রাজারা এই মন্দির নির্মাণ করেন। জনশ্রুতি, কাশীপুরের জনৈক রাজা বিবাহের যৌতুক হিসেবে দেবী কল্যাণেশ্বরীর বিগ্রহ পান। পালকিতে নববধূ এবং কল্যাণেশ্বরীর বিগ্রহকে আনা হয়। এরপর স্থানীয় সবনপুরে দেবীর মন্দির স্থাপিত হয়। তখন নাকি এই গ্রামের নাম ছিল স্বপ্নপুর। যাই হোক, এটাই প্রাচীন কল্যাণেশ্বরী মন্দির নামে পরিচিত ছিল। কালক্রমে সবনপুর গ্রাম আরও বেশি বর্ধিষ্ণু হতে লাগলো এবং একই সঙ্গে বৃদ্ধি পেল নাগরিক কোলাহল। এদিকে এই কোলাহলে দেবী কল্যাণেশ্বরী বিরক্ত হলেন। রাজাকে স্বপ্নাদেশ দিলেন তাকে যেন অবশ্যই স্থানান্তরিত করা হয়। বুঝতেই পারছেন, দূষণ শুধু মানুষকে নয়, তার ইষ্টদেবতাকেও বিরক্ত করে। সুতরাং প্রিয় বন্ধুরা, শব্দ দূষণ সম্পর্কে আমাদের আরও একটু সচেতনতা দরকার, কি বলেন? যাই হোক, প্রসঙ্গে ফিরে আসা যাক। দেবীর স্বপ্নাদেশে রাজা নিকটবর্তী জঙ্গলে দেবীর মন্দির স্থানান্তরিত করেন। পরে এই জঙ্গলাকীর্ণ মন্দির ঘিরেই সিদ্ধপীঠ গড়ে ওঠে। এই মন্দিরটি আজকের কল্যাণেশ্বরী মন্দির রূপে পরিচিত। আজও এখানে একটি ছোট্ট গর্ভগুহায় দেবীর বিগ্রহ স্থাপিত, আর বাইরে রাখা আছে অষ্টধাতুর দক্ষিণাকালী মূর্তি। এই দক্ষিণাকালী মূর্তি আজকে মা কল্যাণেশ্বরী রূপে পূজিতা হন। প্রসঙ্গত এই বিষয়ে আরও একটি চমৎকার কিংবদন্তি আছে। একবার এক শাঁখা বিক্রেতার কাছে এক যুবতী বধূ শাঁখা পড়ার আবদার করেন মন্দিরের কাছেই। ভদ্রলোক যথারীতি বধূকে শাঁখাও পড়ালেন, কিন্তু মূল্য চাইতে গেলে সেই বধূ বললেন যে স্বপনপুর তথা স্বপ্নপুরে তার পিতা দেবনাথ চট্টোপাধ্যায় বাস করেন, আপনি তার কাছে গিয়ে পয়সা নিয়ে নেবেন। প্রসঙ্গত এই স্বপনপুর বা স্বপ্নপুরই বর্তমানের সবনপুর। যাই হোক, শাঁখারি ভদ্রলোক যথারীতি সরল বিশ্বাসে দেবনাথ বাবুর সঙ্গে দেখা করতে তাঁর ভদ্রাসনে চলে এলেন। এখন এই দেবনাথ চট্টোপাধ্যায় মহাশয় একনিষ্ঠ কালী সাধক। শাঁখারি মহাশয় যথারীতি দেবনাথবাবুকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। সব শুনে দেবনাথবাবু অত্যন্ত বিস্ময়াপন্ন। তিনি জানালেন তিনি নিঃসন্তান। তবুও তিনি শাঁখারি মহাশয়ের সঙ্গে যান সেই স্থানে যেখানে তরুণী বধূকে শাঁখা পড়ানো হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখেন সেই বধূ নেই। শাঁখারি কাতর হয়ে বলেন, কোথায় গেলে মা, একবার দেখা দাও। প্রচলিত বিশ্বাসে দেবী তাদের কাতর ডাকে সাড়া দেন এবং কল্যাণেশ্বরী কন্যারূপে পাথরের চূড়ায় পিছন ঘুরে বসে শাঁখা পড়া হাত দুটি দেখান। প্রিয় বন্ধুরা, চূড়ান্ত যুক্তিবাদের যুগে কিংবদন্তিগুলির বাস্তবতা বিচার করা নেহাতই দৃষ্টতা স্বরূপ, কিন্তু মানুষের বিশ্বাসকে তো মান্যতা দিতেই হবে, তাই না? অন্তত সেই বিশ্বাস যতক্ষণ না অন্ধবিশ্বাস বা অন্যের পক্ষে হানিকর হয়, তাই না? দেখুন, বিশ্ব সংসার চলছে সম্পর্কের ভিত্তিতে, আর সম্পর্ক দাঁড়িয়ে আছে বিশ্বাসের ভিত্তিতে, কি বলেন? এবার আসা যাক মাইথন তথা কল্যাণেশ্বরীর অপরূপ প্রাকৃতিক শোভার বর্ণনায়। কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বরাকর নদ। নদী নয়, কিন্তু বরাকর নদ। 1957 সালে এই নদের ওপর দিয়ে তৈরি হলো মাইথন ড্যাম, যা দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অন্যতম ড্রিম প্রজেক্ট। প্রসঙ্গত এই ব্যারেজটির বরাবর নদীর ওপর দিয়ে হাঁটা, বিশেষ করে আর্লি মর্নিং কিংবা পূর্ণিমার সন্ধ্যায়, এক অনবদ্য অভিজ্ঞতা।
বর্ষাকালে যখন ডিভিসি জল ছাড়ে এই ড্যামের গেট খুলে দেওয়া হয়, সেও এক অনবদ্য দৃশ্য। তবে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের যে উচ্চতম নান্দনিকতা, সেটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চের বসন্তেই দেখা যায়। বাস্তবে অঞ্চলটি এখানকার স্বাভাবিক বনভূমি হদলা ফরেস্ট দ্বারা আচ্ছাদিত। বসন্তের ঝকঝকে রৌদ্রে নতুন পাতার চকচকে সবুজ আভা, জাস্ট অসাম। সেই সময় পর্যন্ত আমাদের পশ্চিম বর্ধমানের হাওয়ায় হালকা হিমেল রেশ থাকে, তাই ওয়েদার যথেষ্ট উপভোগ্যময়। তবে এই বরাকর নদীময় কল্যাণেশ্বরী ও মাইথন তীর্থ তথা পর্যটন স্থানের অন্যতম আকর্ষণ কিন্তু পলাশ এবং শিমুলের রক্তিম জঙ্গল, যার বর্ণময় কিংবা ভাইব্রেন্ট উপস্থিতি আপনার চোখকে জাস্ট ঝলসে দেবে। বিশ্বাস করুন, বসন্তে নদী বরাবর এই মাইথন, লেফট ব্যাঙ্ক, সিদাবাড়ি, বৃন্দাবনী, কিয়টজালি প্রভৃতি ছোট ছোট নদীমাতৃক জনপদগুলি পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, বোগেনভেলিয়াতে যেভাবে উজ্জ্বল হয়ে থাকে, তাতে আপনার মনে হতে বাধ্য যে মা কল্যাণেশ্বরী নিজেই এই অঞ্চলকে ফুলের রক্তিম সাজে সাজিয়ে নিয়েছেন। সুতরাং প্রিয় বন্ধুরা, আর দেরি কেন? যদি কখনো এই কল্যাণেশ্বরী তীর্থধামে আপনার না আসা হয়ে থাকে, তাহলে অবশ্যই আসুন। আর যদি আগে এসে থাকেন, তবে এই মার্চের বসন্তে আবার আসুন, বারবার আসুন। লাভ বই ক্ষতি তো নেই, কি বলেন? তাহলে প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।